প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। বাংলা মিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আমরা আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই, বড় দুর্যোগ মোকাবিলা। ১৯ বছরে কেনা সরঞ্জামগুলোর অর্ধেকই মেয়াদ উত্তীর্ণ বা অচল। চলমান ১,৮৫১ কোটি টাকার প্রকল্পের অধীনে কেনা হয়েছে মাত্র ২০% সরঞ্জাম। আসন সমঝোতা নিয়ে কৌশলী অবস্থান জামায়াতের। জাতীয় নির্বাচন নিয়ে তারা হেডলাইন করেছে। তারপর আমার হাতে আছে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড, আসছে রাজনীতিতে তৃতীয় শক্তি। গ্রামীণ ফোনে ভারতীয় নাগরিকদের আধিপত্য। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: এক মঞ্চে বিএনপি জামায়াত এনসিপি শীর্ষ নেতারা, ন্যায়পরায়ণতাই হবে বিএনপি রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরবরাহ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে সারের দাম ৮৩% বাড়ল। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিয়ন্ত্রণ, জামায়াতের গোমর ফাঁস। ভয় আতঙ্ক থাকলেও প্রস্তুতি সতর্কতায় নেপালের পেছনে বাংলাদেশ। 7 থেকে 8.5 মাত্রায় ভূমিকম্পের শঙ্কা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: ভূমিকম্প হয়, আলোচনা হয়, প্রস্তুতি নেওয়া হয় না। এলডিসি উত্তরণ পেছানোর ইঙ্গিত দেয়নি সরকার। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: বিশৃঙ্খল রাজধানীর নাম ঢাকা, বড় ভূমিকম্পের খেসারত দিতে হবে নগরবাসীকে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, তফসিলের দ্বারপ্রান্তে ইসি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: সারের চড়া দামের ভীতি, এক লাফে সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ল ৮৩%। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: বদলিতে রাজনৈতিক ইশারা, এসপি ওসি বদলি নিয়ে বৈঠক। এক পক্ষ চাচ্ছে বর্তমানে যারা আছে তারাই থাকুক, আরেক পক্ষ চায় তাদের সরাতেই হবে। লটারিতে হচ্ছে না কোনো বদলি। ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়তে চান অনেকেই। নতুন গবেষণা, ৪০০ কিলোমিটার দীর্ঘ ময়মনসিংহ ফল্ট। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: এসপি সিন্ডিকেটে আদম ব্যবসা, জাল কাগজে ভিজিট ভিসায় মালয়েশিয়া। ৮০,০০০ টাকা জাল ডকুমেন্টে মেলা ভিজিট ভিসা। খতিব ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা দেবে বিএনপি, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: চিকেন স্নেক ঘিরে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক। আঞ্চলিক উত্তেজনা ও দক্ষিণ এশীয় ভূরাজনীতির জন্য নতুন বার্তা। সেনাদের ভার্চুয়াল হাজিরার আবেদন ট্রাইব্যুনালে। সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমান, প্রসিকিউটর। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: ভূমিকম্প আতঙ্ক, ঢাবি ও জবিসহ ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। মেগা ডিজাস্টার মোকাবিলার সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের। সরকার ও ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম: আর্থকোয়াক রেসপন্স টিম, সারা দেশের সদস্য মাত্র ২০০, রাজধানীতে ৬০। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: টেক ইমিডিয়েট অ্যাকশন টু প্রিপেয়ার ফর আর্থকোয়েক। নিউজের প্রধান শিরোনাম: মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্লোজড, ক্লাসেস পসপন্ডেড। তো জাহেদ ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আজ প্রতিটা সংবাদপত্রই ভূমিকম্প নিয়ে তাদের সংবাদ প্রকাশ করেছে, প্রতিবেদন আছে। তো যেটা বলা হচ্ছে যে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম নেই দেশে। তো এই যে আমরা যে একটা ঝুঁকির মধ্যে আছি ভূমিকম্পের, আমাদের প্রস্তুতি আসলেই কেন এই অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে খুব স্বাভাবিকভাবেই পত্রিকাগুলো এখনও ভূমিকম্পকে তাদের ভাজের উপরের যে নিউজগুলো আপনি পড়লেন ফ্রন্ট পেজের, এবং এখানে প্রায় প্রতিটি পত্রিকায় কোনো না কোনো স্টোরি করেছে ভূমিকম্পকে নিয়ে, এবং এটা খুব স্বাভাবিক। কারণ আপনি দেখেন গত শুক্রবার যে ভূমিকম্প হলো, এইটার মাত্রা 5.5 to 7, আমেরিকান জিওলজিক্যাল সার্ভে ওদের ইয়েতে বলা হয়েছিল 5.5, আর বাংলাদেশের নর্মালি আমরা যেটাকে করেছি ওখানে প্রাইমারি ইনফরমেশনটা 5.7 ছিল। তো তার চেয়ে বড় জিনিস ছিল যে এটা নরসিংদীর
আশেপাশে, গুড়াশালের আশেপাশে হয়েছে, যে এই সেন্টারে ঢাকার খুবই কাছে এবং বাংলাদেশের ভিতরে উৎপত্তি স্থল, যেটা নিকট অতীতে হয়নি। এর আগেও আমরা দেখেছি 2014 সালে প্রায় কাছাকাছি শক যেটা হয়েছিল, ঝাঁকুনি যেটা দিয়েছিল, কিন্তু এটার উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশের বাইরে ছিল। মিয়ানমার এবং ইন্ডিয়াতে অনেকগুলো ভূমিকম্পের উৎপত্তি স্থল। এখন যে বিষয়টি এসে দাঁড়িয়েছে, এখানে আপনি যে শিরোনামগুলো পড়লেন, কোনো একটা পত্রিকায় যে শিরোনাম করেছে, রাইটলি করেছে, যে নতুন একটা ফল্ট যেটা ময়মনসিংহ থেকে 400 কিলোমিটার অ্যারাউন্ড, এইটা আপনি দেখেন, এটার কিছু সিমটম আছে। পরের দিনের যে ভূমিকম্পটা হলো শুক্রবারের পরে শনিবার যখন হলো সকালে, আবার বলা হলো এটা বাইপাল, এরপরে আরেকটা আসলো যে বাড্ডা। তো আমার যেটা প্রাইমারিলি বিশেষজ্ঞরাই যেটা বলছেন, যে এইটা ওই আশুগঞ্জ বলেন, বাড্ডা বলেন, বাইপাল বলেন, এই জায়গা ময়মনসিংহ পর্যন্ত একবারে মধুপুরের ফল্ট আমরা আগে যেটা শুনছিলাম, যে এইটা একটা অবস্থান কিন্তু চিহ্নিত হচ্ছে এবং বিশেষজ্ঞরাই বলছেন। এটা নিয়ে কতটুকু স্টাডি আছে আমারও এখন পর্যন্ত মিডিয়ায় ওই রকম স্টোরি ধরা পড়ে না, এটার উপর ডিটেলস কোনো স্টাডি। বাট আমরা একটা ঝুঁকির মধ্যে আছি, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং গতদিন যেটা বলছে বিশেষজ্ঞরা প্রায় প্রত্যেকেই, দেশি বিদেশি, একই কথাই বলছেন যে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। সো প্যানিকের জায়গাটা হলো এইখানে, যে যা হয়েছে, যতটুকু হয়েছে, এটা আমাদের মানে আয়ত্তের মধ্যে। যদিও আমরা যারা মারা গেছেন 10 জন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অনেকে আহত হয়েছেন, যেটা পত্রিকায় সেইভাবে সবগুলো আসেনি, বহু আহত হয়েছেন, কোথাও 300, কোথাও 500, কোথাও 1000 পর্যন্ত বলা হয়েছে। কিন্তু ঘরে ঘরে গিয়ে তো আমরা আহতর ফিগারগুলো দেখিনি, বাট এটা একটা আয়ত্তের মধ্যে ছিল। বাট এরপরে বড় ভূমিকম্প যেটা বারবার বলা হচ্ছে, যে 7.8 and above, যেটাকে 8 মাত্রার ভূমিকম্প বলে প্রচার আছে, যেটা 7.8 and above, এইটা যদি হয়, যেটা 5.7 ছিল, তাইলে 7.8 হলে ঢাকা শহরের বলা হচ্ছে কোথাও 72,000 বিল্ডিং ধসে পড়বে, কোথাও বলা হচ্ছে 5 থেকে 6 লাখ বিল্ডিং ধসে পড়বে। বাট ফিগার যাই হোক না কেন, এটা একটা খুবই আতঙ্কজনক পর্যায়ে। আসলেই আমরা খুবই একটা খারাপ অবস্থায় আছি। এবং আপনি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এরকম একটা ইয়ের মোকাবেলা করার কথা বলা হচ্ছে, যে আগের ইতিহাস থেকে দেখা গেছে 100 থেকে 150 বছরের ভিতর এইটা হয়তো বাংলাদেশে এর আগে যেটা হয়েছিল প্রায় 150 বছর আগে, ডাউকি ফল্টে, যেটা সিলেটে, যে কারণে সিলেট আপনি জানেন যে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রণ এলাকা হিসেবে চিহ্নিত। এবং সিলেটে কিন্তু একসময় আপনি জানেন ভালো করে যে বিল্ডিংয়ের পারমিশনই দেওয়া হতো না, টিন শেড বিল্ডিং, টিনের সারা বাংলাদেশের বিল্ডিংয়ের স্ট্রাকচার একরকম ছিল, সিলেট অঞ্চলের ডিফারেন্ট ছিল, যে এই কারণে, এটা মূল কারণটা ছিল এটা। সিলেটের লোকজন আর্থিকভাবে অনেক সামর্থ্যবান থাকার পরেও কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো ডিফারেন্ট ছিল দীর্ঘদিন থেকে। রিসেন্টলি এসে হয়তো অনেক মাল্টিস্টোরিড বিল্ডিং উঠছে, বাট এইটা ভূমিকম্পর যারা এক্সপার্ট তাদের ইয়েতে এগুলা প্রপারই হয়নি। তো এইটাই যেটা বলা হচ্ছে, যে 100 থেকে 150 বছর পর এই পর্যায়ে আরেকটা ভূমিকম্প বড় ধরনের হতে পারে, এবং এই আশঙ্কার মধ্যে আমরা আছি। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন, কিংবা অনেকগুলো পত্রিকায় যেটা আসছে, যে আমাদের প্রিপারেশনটা কতটুকু, আসলেই আমাদের প্রিপারেশন কিছুই নেই। সত্যি কথা বলতে কি, আমাদের কোনো প্রিপারেশনই নেই। আমরা যে অবস্থায় আছি, আমরা যে পজিশনে আছি, এটা খুবই ভয়াবহ একটা অবস্থা। এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের আসলে আর কিছুই নেই। আমরা একটা বড় ধরনের আগুন লাগলেই সেটা দেখা যায় নিভাতে আমাদের সময় লাগে যায়। রানা প্লাজার ঘটনা আমাদের মনে আছে, ঢাকার তাজরিন গার্মেন্টসের কথা মনে আছে। একটা ছোটোখাটো ঘটনাতেই, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কেসেই আমরা যেভাবে হিমশিম খাই, মাঝে মধ্যে আগুনের ঘটনা ঘটে, অতি সম্প্রতি এটা হয়েছে। কিন্তু বড় ধরনের কোনো ডিজাস্টার হলে আমাদের কিছুই নেই। একটা পত্রিকা লিখছে যে সারা দেশের সদস্য মানে 200 জন, মাত্র আর রাজধানীতে 60 জন রেসপন্স টিমের মেম্বার। এখন আমার যেটা মনে হয়, যে যেটা সরকার করতে পারে কিংবা করা উচিত ইমিডিয়েটলি, একে তো বিল্ডিং নিয়ে কথা বলা হচ্ছে, যে এটা আইডেন্টিফাই করা, রেড, গ্রিন, ইয়েলো 3 ধরনের মার্ক করে দেওয়া, যেটা অতি ডেঞ্জারাস বিল্ডিং আছে এগুলোকে রেড মার্ক করে দেওয়া, একটু কম ঝুঁকিপূর্ণ ইয়েলো করা, তারপর গ্রিন করা, এরকম। এটা একটা পার্ট, যে এটা রাজুক করবে কিংবা কনসার্ন যারা আছে তারা করবে, কিন্তু তাদেরও জনবলের একই অবস্থা। কিন্তু তার চেয়েও বড় কথা, যদি ঘটে যায় এবং ভূমিকম্প হলে তো এরকম ডিজাস্টার হবে, কম বেশি যাই হোক, তখন রেসপন্স টিমটা, আমার উদ্ধার সরঞ্জাম কী আছে, আমার ম্যান পাওয়ার কী আছে, আমার
স্বেচ্ছাসেবক যেটা আপনি বললেন যে সরকারি মানে আপনার একটা হলো যে একবারে ফুল টাইম ফায়ার ফাইটার যারা আছে, তো ফায়ার ফাইটাররা আসলে আমাদের যে টুকটাক আগুন টাগুন লাগে এগুলোই ম্যানেজ করার মতো আমাদের, যেটা আমরা ওই স্কুলের উত্তরের স্কুলে যেটা দেখলাম প্লেন ক্রাশের পর হাইয়েস্ট ঢাকা শহর এবং আশপাশ থেকে এসে সর্বোচ্চটা এখানে নিয়োগ করা হয়েছিল কত 29টা এয়ারপোর্টের ক্ষেত্রে দেখলাম। তারপরেও উত্তরের ঘটনার পরে এয়ারপোর্টে রিসেন্টলি দুটো বড় ঘটনা আমরা দেখলাম। তো এখন আমার মনে হয় যে এটা একটা প্ল্যান করা দরকার, যারা আছেন কনসার্ন নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে ভূমিকম্প এক্সপার্ট যারা আছেন, ফায়ার ফাইটিংয়ে যারা আছেন, সরকারের যারা আছেন, রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির যারা আছেন, পুলিশ আর্মি, অল কনসার্ন পার্টিজ অ্যান্ড স্টেক হোল্ডারদের নিয়ে আমার মনে হয় যে গভর্নমেন্টের ইমিডিয়েট বসে এটা চক আউট করা দরকার। আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি 15 দিনের বন্ধ দিয়ে দিলাম, জগন্নাথ বন্ধ দিয়ে দিলাম, তো বাচ্চারা কী করলো? স্কুলের বন্ধটা তো হয় নাই, কিংবা তারা কি ওই বিল্ডিংয়ের মধ্যে মরবে যদি ভূমিকম্প হয়? আমরা বন্ধ নিয়ে গেলাম, বলা হচ্ছে যে এখানে ইয়ে করা হবে। আপনি 15 দিনে কি মেনটেনেন্স করবেন? পুরোনো হলগুলোর কি মেনটেনেন্স বা 15 দিনে করতে পারবেন? আদৌ কি এটা সম্ভব? আমার কাছে এটা মনে হয় যে এগুলো পিসমিল অ্যাক্টিভিটিস দিয়ে এইটা মোকাবেলা করা যাবে না। এটা অল আউট একটা চিন্তা করা দরকার এবং খুব স্বাভাবিকভাবেই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং থাকবে। এখন ইমিডিয়েট বসে এগুলা চক আউট করা দরকার, যে অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার আসলে করবে এই রকম কোনো চিন্তায় না গিয়ে আমার মনে হয় যে সরকারের ইমিডিয়েট স্টেপ বাই স্টেপ এটা করা দরকার, যাতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমরা অ্যাটলিস্ট ক্যাজুয়ালিটিসটা কমায় আনতে পারি, মানে ক্ষয়ক্ষতিটা কমায় আনতে পারি। এই ধরনের অ্যাক্টিভিটিসটা জানা দরকার। আপনি জানেন যে ভূমিকম্পের সময় এটা একটা ভাইটাল জিনিস হলো যে আপনি যদি আপনার সিটিজেনদের, নাগরিকদের অ্যাওয়ার করতে পারেন, অ্যাওয়ারনেসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানুষ এখনও খেয়াল করে দেখেন ভূমিকম্প শুরু হলে কী করবে এটা অনেকেই জানে না, আমরাও জানি না। কনসাস যারা আমরা জানলেও, যারা জানি ট্রেনিং দেওয়া হয়, ড্রিল হয়, কিছু কিছু স্কুলে আপনি জানেন যে এটা মক হয়, ড্রিল হয়। আমার মনে হয় যে ইমিডিয়েট উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠানে ওই ছুটি না দিয়ে এগুলো ড্রিল করা, মক করা, যে কি হবে। একটা আপনি একদিন ঘোষণা করেন, 2 দিন ঘোষণা করেন যে যদি ভূমিকম্প হয় তাইলে কখন কি হবে, কি মাত্রার হলে কি হবে, কিভাবে হবে, একটা প্রস্তুতি থাকা দরকার। এতে আপনি যে ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাবেন তা না, কিন্তু আপনার ক্যাজুয়ালিটিসটা কমে যাবে। এটা হলো ভাইটাল জিনিস। আপনি ক্যাজুয়ালিটিস কমাতে পারেন, সম্পদ হয়তো আপনি রক্ষা করতে পারবেন না, খুব একটা কিছু করার সুযোগ নাই, কিন্তু মানুষের জানমালটা তো রক্ষা করতে পারবেন এবং এটাই ভাইটাল। নাগরিক হিসেবে যে কেউ চাইবে, একটা লোকের যদি 100 কোটি টাকা সম্পত্তি থাকে আর তার একটা বাচ্চা থাকে, চাইবে তার বাচ্চাটা নিরাপদ থাকুক। এটা সবাই চায়, XYZ, দেশে বিদেশে সবাই একই অবস্থান। সুতরাং এইটা তো অ্যাটলিস্ট আপনি ক্যাজুয়ালিটি কমাতে পারেন, অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করে, ড্রিল করে, অ্যাক্টিভিটিস চালু করে। প্লাস হলো আর একটা জিনিস যে আপনি উদ্ধার তৎপরতায় আমাদের যা লজিস্টিক্স আছে এটাকে এনহ্যান্স করতে হবে, অতি অবশ্যই আপনাকে বাড়াতে হবে। যে উদ্ধার সরঞ্জাম প্রায়োরিটি বেসিসে কিনতে হবে। আমার সম্পদ সীমিত, আমার বাংলাদেশের যা সম্পদ আছে কিংবা আমি যা ডোনেশন পাচ্ছি এটা আমি কোথায় ব্যবহার করব, কোনটাতে প্রায়োরিটি দিব, এইটা প্রায়োরিটিতে দরকার হলে চেঞ্জ আনতে হবে, বাস্তবতার নিরিখে, প্রয়োজনের নিরিখে। আপনি বলছিলেন যে 7.5 মাত্রা ভূমিকম্প হলে 7.8 বলা হচ্ছে যে ঢাকা শহরে অনেক ভবন ধসে পড়বে। তো এখন পুরান ঢাকার যে অবস্থা আমরা দেখছি যে বছরের পর বছর আপনার সেখানে এই মানে অনেক বহু বছরের পুরনো বিল্ডিং রয়েছে, সেটা নিয়ে কি সরকারের বিশেষ কোনো এখনই প্ল্যানে যাওয়া উচিত কিনা? এইটা আমি যতটুকু জানি সরকার, আমাদের পত্রিকায় গতকালকেও একটা স্টোরি ছিল যেটা যে 361টা দালান গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে, এগুলা ডেঞ্জারাস এবং ভেঙে ফেলার জন্য গভর্নমেন্টকে বহুদিন থেকে সাজেস্ট করে আসছে কনসার্নরা। 361 ফিগার ইজ নট বিগ, মানে এগুলো এখনই ভেঙে ফেলতে হবে, এটা একদিনও রাখার মতো। এই যে ভেঙেটা কে ফেলবে? মালিক, সরকার, মালিক মিলে। যেখানে যে নীতি গভর্নমেন্ট যে পলিসি ডিক্লেয়ার করবে, গভর্নমেন্ট যদি বলে যে এটা ইভ্যাকুয়েট করে দাও, আমরাই ভাঙবো, আমাদের টাকায় ভাঙতে পারে। গভর্নমেন্ট যদি এটা মনে করে যে এটাই ফেয়ার হবে, এটা করবে। গভর্নমেন্ট যদি কনসার্ন ইয়ে বলে, কারণ এটা দুই ধরনের। আমরা অনেক সময় যেটা দেখি যে পুরান ঢাকা বিশেষ করে যে সরকার এটাকে রেড চিহ্নিত করে দিয়েছে, এটাতে থাকা যাবে না বিল্ডিং, কিন্তু মানুষ এটাতে থাকছে না। সেটা তো আমাদের বাংলাদেশে এবং ঢাকা শহরে বিশেষ করে 2 কোটি মানুষের শহর, অনেক দেশ নাই, বড় বড় দেশ তাদের 2 কোটির জনসংখ্যা নেই। তো 2 কোটি মানুষের শহর, মানুষ থাকবে, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে
প্রত্যেকটা জায়গায় থাকছে, আপনি আমি থাকছি, আর সাধারণ আরও যারা আয় যাদের কম, যাদের সামর্থ্য নেই, তারাও তো থাকছে। আপনি যে বিল্ডিংটাতে ভাড়া নিচ্ছেন, আপনি যদি ওইখানে আইডেন্টিফাই করা থাকে যে এইটা 8 মাত্রার ভূমিকম্প সহায়ক, আপনি আরেকটা জিনিস আমি এখানে বাইদি ভাই আপনাকে বলে রাখি যে গভর্নমেন্ট কিন্তু একবার বলেছিল যে নতুন বিল্ডিং যখন হবে, বিল্ডিং কোড যেটা আছে বিল্ডিং নির্মাণের, এখানে কিন্তু বলা আছে যে 8 মাত্রার ভূমিকম্প সহায়ক বিল্ডিংটা করতে হবে এবং এটার জন্য গাইডলাইন আছে। বাট এটা কেউ মানে না, কারণ এটা মানতে গেলে তার কস্টিংটা অনেক বেশি চলে আসে। কস্টিংটা বেশি আসে দেখেই তারা এগুলো মানে না, এটা কাগজের জিনিস কাগজেই থেকে যায়। সো আপনি 8 মাত্রার ভূমিকম্প সহায়ক কয়টা বিল্ডিং আছে গড নোজ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটা বলা সম্ভব না যে এই কয়টা বিল্ডিং এটা মেনে করা হয়েছে। হয়তো খুব দামি বিল্ডিংগুলো, যেগুলো যারা খুব কস্টলি এবং অনেক করে, তারা হয়তো এটা মেনটেন করেছে, কিংবা বড় ধরনের স্ট্রাকচার যেগুলো আছে মেনটেন করেছে, কিন্তু অধিকাংশ এটা মেনটেন করা হয় না। ছোটোখাটোগুলোতে তো প্রশ্নই আসে না এটা মেনটেন করার। সো এইখানে এই রিস্কটা কিন্তু রয়েই যাচ্ছে এবং সরকার আইডেন্টিফাই করছে, সরকার এখন ভেঙে ফেলতে পারে, সরকারের পক্ষে এটা করা সম্ভব। আপনি খালি আইডেন্টিফাই করে দিলেন, বলে দিলেন, সতর্ক করলেন, এটা হয়তো আপনি সেকেন্ড স্টেজে, আমি যেটা বলছি যে যেটাকে রেড মার্ক আছে সেটাকে আপনি ভেঙে ফেলতে পারেন, যেটা ইয়েলো মার্ক আছে সেটা সতর্কতা থাকবে, নিজ দায়িত্বে থাকবেন কিংবা সতর্ক হবেন, সিচুয়েশনে আপনার এটাকে ছেড়ে চলে যেতে হবে, এরকম বিষয় সেগুলো থাকবে। আমার কথা হলো যে এই মুহূর্তে দুইটা ভাইটাল জিনিস করা, যেটা আপনি ভূমিকম্প তো আর ঠেকাতে পারবেন না, কিংবা ফোরকাস্টও হয় না। এখন এক ধরনের ফোরকাস্ট হয় যে 2-1 মিনিট আগে, যেটা ওই যে গুগল অ্যালার্ট বলে ইয়েতে চালু হয়েছে মোবাইলে কিংবা বিভিন্নভাবে, এইটা দিয়ে খুব একটা ইয়ে হয় না, মানে ফোরকাস্ট এটা নেই অ্যাকচুয়ালি। তো এখানে আপনার এই দুইটাই করা দরকার, যে আপনি আপনার ইভ্যাকুয়েশন যাতে আপনার স্মুথ হয়, বেটার হয়, সেটার জন্য আপনার ইকুইপমেন্টস লাগবে। আপনার একটা বিশাল বাহিনী যারা সরকারের বাইরেও ভলেন্টারি সার্ভিস দিবে, কি ভলেন্টারি সার্ভিসের মধ্যে থাকে রেড ক্রিসেন্টের লোকজন থাকে, স্কাউট থাকে, বিএনসিসি থাকে, এবং আলাদা বাহিনীও আপনি রেসপন্স টিম হিসেবে কিন্তু বিল্ড আপ করতেই পারেন, বিভিন্ন দেশে এটা আছে। এই জিনিসগুলো করতে হবে। ইভেন আমাদের সার্ভিসে যারা আছেন, সেনাবাহিনীতে আছেন, বিজিবিতে আছেন, পুলিশে আছেন, ফায়ার ফাইটার তো আসেনি, তাদেরকে এই সংক্রান্ত কিছু আলাদা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা দরকার, যে যারা রেস্কিউ অপারেশনটা এবং তাৎক্ষণিক রেসপন্স এইটা করতে পারেন। ভূমিকম্পের পরে আপনি দেখেছেন ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়, আমরা বিভিন্ন দেশে, জাপানে দেখছি, ইন্দোনেশিয়ায় দেখছি, টার্কিতে দেখেছি, বিভিন্ন জায়গায়, নিউজিল্যান্ডে দেখেছি, বড় বড় ভূমিকম্পের পরে তাদের কিন্তু এই রেসপন্স টিমটা অনেক স্ট্রং। তারা কিন্তু জানেই, তারা ফ্রিকুয়েন্টলি হয় এবং তারা এটা ফেস করছে। সো তাদের কাছ থেকে আমরা এক্সপার্টিসগুলোও নিতে পারি, এক্সপার্টিসগুলো নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিতে পারি, যাতে এটা ক্যাজুয়ালিটিসটা কমানো যায়, সতর্কতা বাড়ানো যায় এবং আমার নাগরিককে শিক্ষিত করে তোলা যায় যে ওই ধরনের সিচুয়েশনে আমরা কি করব। দৈনিক আমার দেশের একটি শিরোনাম, সেটা হচ্ছে নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে আন্ডারওয়ার্ল্ড, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বড় চ্যালেঞ্জ, নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহারের আশঙ্কা বাড়ছে। আমরা এই রিপোর্টটি অনেক অনুসন্ধান চালিয়ে রিপোর্টটি করা হয়েছে, ব্যাপক অনুসন্ধান চালিয়ে, এবং এটা ইনস্টিগেট করছে এই রিপোর্টটি করার পিছনে। আপনি জানেন যে অতি সম্প্রতি পুরনো ঢাকায় কিলিংয়ের ঘটনা ঘটেছে, মিরপুরে, সর্বশেষ মিরপুরে ঘটেছে, তার ইমিডিয়েট আগে পুরনো ঢাকায় ঘটেছে, তার আগে চিটাগাঙ্গে ঘটেছে। তো এই 3টা ঘটনাই যদি আমি বলি, সামনে আনি, যে এই 3টা ঘটনার নেচার একটু ভিন্ন ধরনের। এগুলো একবারে ব্ল্যাঙ্ক পয়েন্ট থেকে কিল করা হয়েছে, এবং এইখানে এই রিপোর্টের ভিতর যেটা আসছে, যে এইখানে কয়েকটা জিনিস মেনশন করার, যে এইটা কিন্তু নতুন করে আগের যারা সন্ত্রাসী ছিল, মানে বিভিন্ন সময় এই গ্রুপ ওই গ্রুপ নামে পরিচিত ছিল, আরও 20 বছর আগে ছিল, 10 বছর আগে ছিল, 15 বছর আগে ছিল, তারা জেলের ভিতরে অনেকে ছিল, অনেকে দেশ থেকে পালিয়ে গেছে। তারা সরকার পরিবর্তনের পর আবার ওই গ্রুপগুলো একটু সক্রিয় হয়েছে। তাই এখন আওয়ামী লীগের আমলে যারা ছিল তারা এক ধরনের সক্রিয় আছে, আবার যারা এর আগে ছিল ওই সময় একটু কুণ্ঠাসা হয়েছিল তারা আবার সক্রিয় হয়েছে। এবং দুঃখজনক বিষয় যেটা হলো, এই রিপোর্টের মধ্যে এটা উল্লেখ করা আছে, যদিও রাজনৈতিক কোনো নেতার নাম এখানে নেই, তবে এখানে বলা আছে যে এখানে এক ধরনের পলিটিক্যাল শেল্টার আছে। এটা আপনি আমি সাংবাদিক হিসেবে আমরাও বুঝি, জানি, এবং এটার তথ্য কিন্তু সরকারের কাছে আছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আছে যে এটা। তো দুঃখজনক বিষয় হলো যে কোনো রাজনীতিবিদদের দায়িত্ব কিংবা তার নির্বাচনী বৈতরণী পার হওয়া কিংবা নির্বাচনের পরে আধিপত্য বজায় রাখার জন্য
এই ধরনের সন্ত্রাসী গ্রুপকে প্যাট্রোনাইজ করা এটা কোনো অবস্থাতেই উচিত হবে না। বাট এর দেখা যাচ্ছে যে তারাও এক ধরনের প্যাট্রোনাইজ করছে, কিন্তু তার বাইরে মূলত চাঁদাবাজির জন্য এই গ্রুপগুলো পরস্পরের মুখোমুখি হচ্ছে মূলত, এবং মুখোমুখি হয়ে এই কিলিংগুলো ঘটছে। তো এই কোনো জায়গায় হয়তো পলিটিক্যাল এলিমেন্টস ওইখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, তাদের ইনভলভমেন্ট চলে আসতেছে। তবে সরকারের উচিত হবে একটা নিরপেক্ষ অবস্থান থেকে মানে এই বিষয়গুলো ডিল করা এবং যারা এর সাথে জড়িত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে মানুষ, সাধারণ মানুষ, আপনি মানুষের জন্য, পলিটিশিয়ান তো সাধারণ মানুষের জন্য কাজ করবে, সরকারও তো সাধারণ মানুষের জন্য কাজ করবে। এবং নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের আগে এসে এই ঘটনাগুলা দেশবাসীকে চিন্তিত করছে, ভাবিয়ে তুলছে যে নির্বাচনটা তাইলে কি আমরা রক্তাক্ত নির্বাচন হবে নাকি সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন যদি আপনি করতে চান তাইলে আপনাকে এইগুলাকে দমাতে হবে। আর এটা দমানোর জন্য অন্যতম বিষয় হলো আপনার অবৈধ অস্ত্র মুক্ত একটা পরিবেশ। এখন আমরা দেখছি আমাদের প্রতিবেশী দেশ থেকেও অবৈধ অস্ত্র আসছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনে, রেল স্টেশনে রেলগাড়ির ভিতর থেকে একটা অবৈধ অস্ত্র চালান 46 ব্রিগেড মানে আর্মিটা উদ্ধার করেছিল। পত্রিকা এবং মিডিয়াতে এটা নিউজ আসছিল, এবং তারাও ওই সময় বলছিল যে এইরকম আরও কিছু চালান বিভিন্ন জায়গায় বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে, আখাউড়া সীমান্ত দিয়ে, হিলটেক্স দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, এই সমস্ত জায়গা থেকে। এবং চাঁপাইনবাবগঞ্জ আপনি জানেন যে প্রতিবেশীদের ইন্ধনে এক ধরনের অস্থিরতা সৃষ্টির এবং আর্মস ঢুকানো হচ্ছে। তো বাংলাদেশকে অস্থির করার জন্য যারা তৎপর রয়েছে তাদের তৎপরতার পাশাপাশি আমাদের এখানে যারা চাঁদাবাজি করতে চায়, যারা ডোমিনেট করতে চায়, যারা দখল নিতে চায়, এলাকাগুলোর মধ্যে কন্ট্রোল নিতে চায়, তো এই নেক্সাসগুলোর কারণেই সে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে এটা করতে পারছে না। তবে এটা তাদেরকে করতেই হবে, কারণ আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের সময় একটা বড় পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছিল, এর মধ্যে 1000-এর উপর অস্ত্র এখনও, ওই লুটপাটের অস্ত্র এখনও বাইরে রয়ে গেছে, উদ্ধার করা যায়নি। উদ্ধার করেছে বিপুল পরিমাণে, 5000 হয়েছিল, এর মধ্যে 80% উদ্ধার হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কিন্তু 20% এখনও রয়ে গেছে, এবং এই ফিগারটা হলো 1000+। তো এই 1000+ যদি, এইগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং খুবই পাওয়ারফুল অস্ত্র, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। এর বাইরে রয়ে গেছে যারা আওয়ামী লীগের যারা ছিল, তারা যে অস্ত্রগুলা লাইসেন্স দিয়ে নিয়েছিল বিভিন্ন পর্যায়ের, একবার ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও আওয়ামী লীগের লাইসেন্স দেওয়া হয়েছিল। তো এই অস্ত্রগুলা অনেকে জমা দেয়নি, অনেকে বলতে কি এটা বড় সংখ্যায় জমা দেয়নি, সুতরাং এগুলোও বাইরে রয়ে গেছে। আর আমি যেটা বললাম যে ভারত সহ বিভিন্ন দেশ থেকে যে অস্ত্রগুলা অবৈধ পথে দেশে ঢুকছে, এই 3 ধরনের অবৈধ অস্ত্র মিলে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য মানে একটা থ্রেট হয়ে আছে। এখন সরকারের উচিত হবে নির্বাচনের আগে, আমরা অতীত বিভিন্ন সময় মানে মেজর আর্মস রিকভারি অপারেশন করা, কম্বিং অপারেশন করা, নতুবা নির্বাচনটা ফ্রাজাইল হয়ে যেতে পারে। আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে হাসিনা কামালকে ফেরাতে দিল্লিকে আবারও ঢাকার চিঠি। তো কি মনে হয়, ফেরত দেবে? এখন এটার আনসার হলো যে বাংলাদেশ তার অবস্থান থেকে সঠিকভাবেই এই চিঠি পাঠিয়েছে ফরমালি। আগেও চিঠি দেওয়া হয়েছে, ফরমাল চিঠি দেওয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। রেড অ্যালার্ট আগেও ইন্টারপোলকে জানিয়েছে বাংলাদেশ রেড অ্যালার্ট ইস্যু করার জন্য, যদিও এর আগে ইন্টারপোল রেড অ্যালার্ট ইস্যু করেনি, এটা কিছু টেকনিক্যাল কারণে, তখনও তারা অ্যাকিউজড মানে তাদের বিরুদ্ধে জাজমেন্টটা হয়নি, কিন্তু এখন জাজমেন্ট হয়েছে। আবারও বাংলাদেশ এটা রিকোয়েস্ট করেছে ইন্টারপোলকে, পাশাপাশি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলেছে। তো একটা জিনিস খুবই দুঃখজনক যে দেখে না, বাংলাদেশ বারবারই ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু ভারত বরাবরই একটা দলের সঙ্গে, একজন ব্যক্তির সঙ্গে, ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং তাদের দলের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে চলেছে। এবং এটা জুলাই বিপ্লবের পরে আবারও প্রমাণিত হয়েছে যে এই অভিযোগটাতে ছিল ভারতের বিরুদ্ধে, সেটা যে সত্য ছিল এটা আবারও প্রমাণ হয়েছে, যেখানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে, সেই ফ্যাসিস্ট সরকারকেই তারা আবার তাদের দেশে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। এবং শুধু শেখ হাসিনা নয়, আপনি জানেন যে আমার দেশে একটা তালিকা ছাপা হয়েছিল, যেটা ইন্ডিয়ান ডিপ স্টেটের করা তালিকা। সেই তালিকাতে কারা কারা আওয়ামী লীগের এখন ওইখানে আছেন, ইন্ডিয়া একটা তালিকাই বানিয়েছে। তো সেই তালিকায় কামালও আছেন,
এবং ওবায়দুল কাদের আছেন, এরকম পাওয়ারফুল দুইজন, আগের জেনারেল মুজিব আছেন, জেনারেল আকবর আছেন, একবার লিস্টেড, এটা কিন্তু কনফিউশনের কোনো বিষয় নেই ইয়েতে। তো এরকম আরও অনেক নেতা ওইখানে আশ্রয় নিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তো ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য, স্বাভাবিক করার জন্য তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া, আইনের হাতে তুলে দেওয়া, তাইলে সম্পর্কটা উন্নত হবে। জি, আমরা আর একটা মিনিট পাবো, তো 1 মিনিট আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এক লাফে বেড়ে দ্বিগুণ সার কারখানা গ্যাসের দাম, যেটা গতকালকে বাড়ানো হয়েছে, এই সময়ে এটা বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা? আসলে দেখেন যে সারের উপর আমাদের বরাবরই বাংলাদেশে ভর্তুকি দেওয়া হয়, সরকার থেকে ভর্তুকি দেওয়া হয় যাতে আমার প্রোডাকশনটা ঠিক থাকে, কৃষক যাতে ন্যায্য মূল্যে সার পায়। তো এখন গভর্নমেন্ট হয়তো তার অ্যাকাউন্টে গিয়ে দেখছে যে এখন আমার ভর্তুকি দেওয়ার ক্যাপাসিটি কমে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগে নিউজ দেখেছেন যে বিশ্বব্যাংকের মানে প্রেসক্রিপশনই বাড়িয়েছে। অবশ্যই এটা না, IMF বিশ্বব্যাংক বরাবরই এই ধরনের নানা ধরনের প্রেসক্রাইব করে যে তারা বেসিক এটা থাকে যে তুমি ডেফিসিট করবে না, কিন্তু বাংলাদেশ সব কথা শুনতে হবে এমন নয়, এটা শোনা উচিত নয়। কারণ বাংলাদেশকে তার স্ট্র্যাটেজি অনুযায়ী, তার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে বিশ্বব্যাংকের কথা কিংবা IMF-এর কথা শুনতে হবে, তাই না? তো এটাই করা উচিত। এখানে সরকারের উচিত যে এই সময় প্রোডাকশনের সময় যখন সারের প্রয়োজন আছে, কৃষক সার ব্যবহার করবে, এই সময়ে গ্যাসের ভর্তুকিটা, এটা কিন্তু গ্যাসের দাম বাড়ানোর কারণে সারের ভর্তুকিটা বেড়ে যাবে, মানে ওইটাই গভর্নমেন্ট দিবে, তার অ্যাকাউন্টে চেঞ্জ হবে, প্র্যাকটিক্যালি কিন্তু অন্য জায়গায় এটার প্রভাব না। তবে কৃষককে বেশি দামে সরকার যে ভর্তুকি দেয়, এর ভর্তুকির বাইরেও তো কৃষকরা সার কিনে, টোটালি 100% তো আরে। তো এইখানে সরকারের উচিত হবে যে সবার আগে কৃষকের স্বার্থ, জনগণের স্বার্থটা দেখা, এবং আমার প্রোডাকশন যাতে হ্যাম্পার না হয়। আমি আজকে 1000 কোটি টাকা বাঁচাতে গিয়ে যদি আমি 5000 কোটি টাকা লস করে ফেলি, কৃষক যদি নিরুৎসাহিত হয় কিংবা প্রোডাকশন যদি কমে যায়, তাইলে তো আপনার IMF-এর এই লোন নিয়ে কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে কাজ হবে না। সুতরাং সরকারকে, আমি এটার বিস্তারিত বিষয়টা জানি না ওনাদের ব্যাখ্যা কী, কিন্তু সরকার এটা এক্সপ্লেন করা উচিত। ওনারা যে সারের দাম কেন বাড়িয়েছেন এটা সরকারের তরফ থেকে ডিটেলস বলা উচিত, যে না এটা গদবাদা 2 লাইন বললে হবে না, যে আমি যে কোয়েশ্চেনগুলো করলাম যে আমার প্রোডাকশনে এটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে কিংবা ফেলার পরও কেন এটা বাড়াচ্ছে, এটা করা উচিত। আমরা আজ এ পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।